15 দিনে ধর্ষণের তদন্ত, 90 দিনে বিচার শেষ করতে হবে। মব ভায়োলেন্সের বিরুদ্ধেও কঠোর হচ্ছে সরকার। নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে সারা দেশে আন্দোলন, অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি। নাবিল গ্রুপের চেয়ারম্যান ও পরিবারের সদস্যদের 99 কোটি টাকা অবরুদ্ধ, 59 একর জমি জব্দ করার আদেশ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। সবাইকে আমন্ত্রণ সংবাদ সন্ধ্যায়, আপনাদের সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম জানাচ্ছিলাম, চলে যাচ্ছি বিস্তারিত খবরে। ধর্ষণ মামলার তদন্ত 15 দিনে এবং 90 দিনে বিচার শেষ করতে হবে। এ বিষয়ে বিদ্যমান আইন সংশোধন করতে যাচ্ছে সরকার। এদিকে মব ভায়োলেন্সের বিরুদ্ধেও কঠোর হতে যাচ্ছে সরকার। রবিবার আলাদা ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ও তথ্য উপদেষ্টা। রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। চুরি, ছিনতাই, ডাকাতির সাথে বেড়েছে নারীর প্রতি সহিংসতা। এসব ঘটনায় বিক্ষোভ হচ্ছে সারা দেশে। রোববার সচিবালয়ে আইন উপদেষ্টা জানান, ধর্ষণ মামলা তদন্ত 15 দিনে এবং বিচার 90 দিনে শেষ করার বিধান রেখে নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধন হচ্ছে। ধর্ষণের মামলা 15 দিনের মধ্যে তদন্ত কাজ শেষ করতে হবে এবং ধর্ষণের মামলা যদি 90 দিনের মধ্যে বিচার সম্পন্ন নাও হয়, এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাদের অনেক ব্যর্থতা আছে, কিন্তু আমরা উত্তরোত্তর চেষ্টা করি এবং আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আরও কঠোর হব, আরও সজাগ হব, আরও কোঅর্ডিনেটেড ওয়েতে আমরা কাজ করব। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে কোথাও নারীর প্রতি সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। কোনো সহিংসতা বা ধর্ষণের মতো ঘটনা ঘটে তাদের সম্পূর্ণভাবে আইনের আওতায় নিয়ে আসা হবে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। বাংলাদেশে ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স। তথ্য উপদেষ্টা বলেন, এখন থেকে যে কোনো ধরনের মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। যেই অপরাধী হন না কেন, এটা কোনো জাতপাত, ধর্ম, বর্ণ দেখা হবে না, লিঙ্গও দেখা হবে না, নারী কি পুরুষ, যিনি অপরাধ করেন না কেন, যিনি মব জাস্টিস করেন না কেন, তিনি ধর্মীয় হন, নিধার্মিক হন, ধার্মিক হন, যেই হন না কেন, তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি। গত 7 মাসে সংঘটিত মব ভায়োলেন্সের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তথ্য উপদেষ্টা। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার 6 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি শিশুটির সব ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে 24 ঘন্টার মধ্যে সরাতে বিটিআরসিকেও আদেশ দেওয়া হয়েছে। দুপুরে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর বেঞ্চ এই আদেশ দেয়। একই সাথে শিশুটি ও তার বড় বোনের নিরাপত্তা নিশ্চিতে সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে আদালত। এর আগে সকালে শিশুটিকে নিয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনেন ব্যারিস্টার মাহসিব হুসাইন। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির নাম পরিচয় সহ ছবি ছড়িয়ে পড়ার বিষয়টি তুলে ধরেন তিনি। জানান, শিশুটির সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেয়ারও আর্জি। নারী শিশু নির্যাতন দমন আইনের ধারা 14-র ভিতরে কিন্তু এটা একটা অফেন্স, যে রেপ ভিকটিমের নেম আইডেন্টিটি ডিসক্লোজ করা যাবে না। সেটা বাস্তবায়নের জন্যই বিটিআরসি আর ল এনফোর্সমেন্ট এজেন্সির উপরে ডাইরেকশন দেওয়া আছে, যাতে করে এটাকে রিমুভ করে দেওয়া হয়। নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ এবং ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। সমাবেশে অগ্রাধিকার ভিত্তিতে ধর্ষণের বিচার নিশ্চিতের দাবি জানানো হয়। বেলা 11:30টার দিকে অপরাজেয় বাংলার পাদদেশে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এ সময় তারা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড কার্যকরের দাবি জানান। বলেন, নারী নিপীড়ন করলে শাস্তি হয় না, এটি সমাজে প্রতিষ্ঠা পেয়েছে। এজন্য দেশে নারী নিপীড়ন বেড়েছে। পরে ক্যাম্পাসে ধর্ষণ ও
নারী নিপীড়ন বিরোধী স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। এদিকে একই দাবিতে বেলা 12টার দিকে টিএসসিতে প্রতিবাদ সমাবেশ করে চিকিৎসক ঐক্য পরিষদ। এতে অংশ নেন চিকিৎসক, নার্স ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। দুপুর 1:30টার দিকে বুয়েটের শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এর আগে সকালে নর্থ সাউথ ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। মানুষের মর্যাদা এই জিনিসটা আমরা আসলে ভুলে গেছি। 40 মিনিটের মধ্যে তখন শেখ হাসিনার আমলে কোনো আইন ছিল না এবং দোষীরা দোষ করে ছাড়া পেয়ে যেত। ধর্ষকরা, এবং একটু আগে স্যার বললেন যে 100 সেঞ্চুরি করে একজন পার পেয়ে গেছে, তাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের উদ্দেশ্য কি ছিল? যাতে আমরা প্রপার ন্যায় বিচার পাই, কিন্তু বর্তমানে আমরা সেটা পাচ্ছি না। ভয়তে ঘরে বসে থাকি, তাহলে তো ওদের তো এজেন্ডাটা বাস্তবায়িত হয়ে গেল। ওরা তো এটাই চায়, ওরা তো নারী স্বাধীনতা বা নারী ক্ষমতায়ন চায় না। যত বেশি নারীরা নিরাপত্তা, হুমকি, ভয় থাকবে, তারা তাদের স্পেসটা সংকুচিত হবে, তারা বাইরে আসবে না। এই ন্যারেটিভটা এস্টাবলিশ করার একটাই বড় উদ্দেশ্য, যে নারীদেরকে তাদের আবদ্ধ করে রাখতে। এছাড়া সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেন। দুপুরে এই কর্মসূচি পালন করেন তারা। ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা। দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এ সময় তারা ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন। এর আগে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি জানান। পাশাপাশি ধর্ষকদের প্রকাশ্যে বিচারের দাবি জানান তারা। একই দাবিতে দুপুরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এর আগে মাগুরায় হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ একসাথে শহরের চৌরঙ্গী মোড় এলাকায় বিক্ষোভ মিছিল করেন। বাংলাদেশ এমন দৃষ্টান্ত গঠন করুক যেন শুধু বাংলাদেশেই না, সারা বিশ্বে ধর্ষক বা কেউ যদি ধর্ষণের চিন্তাও করে তার আগে দুইবার ভাবে। পরবর্তী আমাদের বোনদের নিরাপত্তা দিতে না পারেন, তাহলে আপনাদের বিপক্ষে দাঁড়াতে আবারও যদি একটা জুলাই আনা দরকার হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সেটার জন্য প্রস্তুত আছে ইনশাআল্লাহ। নারী অধিকার প্রতিষ্ঠায় নারী অবমাননার অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াইয়ে নামার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। সকালে রাজধানীতে গণ অভ্যুত্থান থেকে বৃহত্তর রাজনৈতিক অংশগ্রহণ শীর্ষক আলোচনায় এই আহ্বান জানানো হয়। এ সময় শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত এবং রাজনীতি সহ সব ক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেন তারা। ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের সহায়তায় গুলশানে আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার নারী। উপস্থিত ছিলেন বিভিন্ন সংস্থায় কর্মরত কয়েকজন বিদেশি নারী এবং কয়েকজন পুরুষ প্রতিনিধিও। এখন শ্রমবাজারে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে। রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর রওনক জাহান উদ্বোধনী বক্তব্যে নারী অধিকারের অতীত, বর্তমান ও চ্যালেঞ্জ বিষয়ে কথা বলেন। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ বলেন, নারী অধিকারের বিষয়টি এখনো সত্যিকারের স্বীকৃতি পায়নি। নারী অধিকার আদায়ে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের পরিবর্তন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মত দেন একজন তরুণ নারী অধিকার কর্মী। আমাদের শিক্ষা ব্যবস্থার একেবারেই ভগ্নদশা। আপনারা যদি চান মেয়েরা সামনে এগিয়ে আসুক, কথা বলুক এবং রাজনীতিতে সক্রিয় হোক, তাহলে শিক্ষা ব্যবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ঠেলে সাজাতে হবে। শহরাঞ্চলের মেয়েদের কাছে যাওয়ার চেয়ে বরং মফস্বলের মেয়েদের কাছে যেতে হবে তাদের কথা শোনার জন্য, যারা মূলত আরো বেশি নারীবাদী। You need to go to the rural areas and talk to the actual, and women are more feminist than. সমাপনী বক্তব্যে নারী অবমাননার অপসংস্কৃতি বন্ধে সর্বাত্মক লড়াইয়ে অংশ নিতে নারীদের প্রতি আহ্বান জানান ডক্টর রওনক জাহান। যখন এই কনভারসেশনটা সামনে এসেই গেছে, কালচার ওয়ারটা, এখন আমি বলবো যে মেয়েদেরকে এটাতে এঙ্গেজড হতেই হবে। কারণ এখন যদি এই কালচার ওয়ারের মধ্যে মেয়েরা যদি এঙ্গেজ না হয়, তাহলে দারুণভাবে একটা ব্যাকল্যাশে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা সত্যি আছে। এবং যেহেতু সেই আশঙ্কাটা আছে, এবং সেইখানে তখন নারীদের অবস্থা আরও বেশি নাজুক হয়ে পড়বে। এবং আমি বলবো যে আমাদেরকে এটার জন্য অত্যন্ত আগের থেকেই স্ট্র্যাটেজি এবং আগের থেকেই প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে।
দেশে নারী নির্যাতনের ঘটনা বেড়ে যাওয়ায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়ে দ্রুত প্রতিকারের দাবি জানান আলোচকেরা। বলেন, গোলটেবিল বৈঠক নয়, নারী অধিকার প্রতিষ্ঠায় সর্বস্তরে জনমত গঠন করতে হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রতারণা, ঘুষ, দুর্নীতি এবং অর্থ পাচারের অভিযোগে নাবিল গ্রুপের ৯৮ কোটি টাকা ও ৫৯ একর জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। অর্থ পাচারের অভিযোগে সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব জব্দ হয়েছে। এছাড়া ন্যাশনাল ব্যাংক, নাসা গ্রুপ এবং সাবেক ভূমিমন্ত্রীর সম্পদ জব্দের আদেশ দেওয়া হয়েছে। রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এসব আদেশ দেন। নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আমিনুল ইসলাম তার পরিবারের সদস্য ও সম্পর্কিত প্রতিষ্ঠানের নামে প্রতারণা ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ঋণ আত্মসাৎ ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। অনুসন্ধানে তাদের নামে কিছু ব্যাংক হিসাবের তথ্য পাওয়া গেছে। দুদকের আবেদনের প্রেক্ষিতে ব্যাংকে জমা ৯৮ কোটি টাকা ও ৫৯ একর জমি জব্দের আদেশ দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ফ্রিজ হওয়া সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাবে ৪১,৭৪,৭৬০ টাকা জব্দ করা হয়েছে। আবেদনে বলা হয়, এসব হিসাবে থাকা অর্থের পরিমাণ অস্বাভাবিক। এদিকে ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক শিকদার ও তার পরিবারের সদস্যদের ৪২টি বিও অ্যাকাউন্ট জব্দের আদেশ দিয়েছেন আদালত। জয়নুল হক শিকদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে আমানতের অর্থ লোপাট সহ ঘুষ নিয়ে ঋণ দেয়া ও অর্থ পাচারের অভিযোগ রয়েছে। বিদেশে নাসা গ্রুপের মালিক নজরুল ইসলাম মজুমদারের নামে থাকা সম্পদ ক্রোকের আদেশ দেন আদালত। এর মধ্যে যুক্তরাজ্যে ৫টি বাড়ি রয়েছে। এছাড়া আইল অফ ম্যানে একটি ও যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে একটি বাড়ি রয়েছে। ১৬ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা করে দুদক। এদিকে দুর্নীতির অভিযোগ থাকায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার সহযোগী ২৩টি কোম্পানির ১০২ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার অবরুদ্ধ এবং চট্টগ্রামের আনোয়ারায় ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছে আদালত। এসব সম্পত্তির মালিকানা হস্তান্তরের চেষ্টা চলছে বলে জানায় দুদক। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুলাই-আগস্ট গণহত্যা মামলায় উত্তরা পূর্ব থানার তৎকালীন ওসি মুজিবুর রহমান ও উত্তরা জোনের এসি জাবেদ ইকবালকে একদিনের জন্য জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি সাবেক মেয়র আতিকুল ইসলাম, ৩ পুলিশ সদস্য সহ ১০ জনের বিরুদ্ধে করা উত্তরায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধ মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১২ মে ধার্য করেছে আদালত। সেদিন এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ নিয়ে বিস্তারিত জানান। এর আগে এ মামলার ১০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। সকালে কাশিমপুর ও কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। দুজনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি। এদের নেতৃত্বে প্রায় ২ শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। ওসি মুজিবুর রহমানকে ১৬ই মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে ১৮ই মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। এবার জানাবো ইফতার বাজারের খবর। রক্তের সম্পর্ক না থাকলেও তারা যেন একটি পরিবার। রাজধানীর আজিমপুরের স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানায় পারিবারিক বন্ধনের মতোই সবাই মিলে একসঙ্গে করে ইফতার। প্রতিদিন ১৮২ সদস্যের জন্য করা হয় এই আয়োজন। মানুষের দান ও ট্রাস্টের অর্থায়নে চলে এতিমখানার সব কার্যক্রম। ইফতারের আগে শিশু কিশোররা জড়ো হয়েছে ডাইনিং রুমে। তাদের ভাগ করে দেয়া হচ্ছে নানা পদের খাবার। এদের কারো বাবা নেই, কারো মারা গেছে মা, আবার কারো নেই কেউই। এমন শিশু কিশোরদের আশ্রয় হয়েছে রাজধানীর আজিমপুরের সলিমুল্লাহ মুসলিম এতিমখানায়। পরিবারের সদস্যদের সঙ্গে বসে ইফতার করার সুযোগ নেই তাদের। তবে দীর্ঘদিন একসঙ্গে থেকে তৈরি হয়েছে এক নতুন বন্ধন। রক্তের সম্পর্ক ছাড়াই হয়ে উঠেছে একে অপরের ভাই, বন্ধু, স্বজন। সেই সম্পর্কের নিচে ঢাকা পড়েছে পরিবার না থাকার বেদনা। এখানে আসি হচ্ছে আমি ১২ বছর, যে ছোট ক্লাস 5-এ ভর্তি হয়েছি এখানে।
তো 2003 সালে হচ্ছে আমার বাবা মারা গেছে। তো আমার মা বাবার অনেক ইচ্ছা ছিল আমি অনেক ভালো পড়াশোনা করব, অনেক বড় হব, ভালো চাকরি করব। তো এই বাবা মার কথা মাথায় রেখে আজকে এই পর্যন্ত আসা। সব কিছু খুব সহজলি ইজিলি সবাই বোঝাপড়ার মাধ্যমে সঠিকভাবে সব কিছু করে নেয়, কারোর হয়তো কোনো প্রকার ঝামেলা না। এমনি বড়রা, আমাদের বড় যারা আছে তারা আমাদেরকে দেখাশোনা করে এবং আমরা আমাদের নিচে ছোট যারা তাদেরকে আমরা দেখাশোনা করি। সবাই আমাদের সবসময় সাপোর্ট করে, অন্তত আমাদের পড়ালেখার বিষয় আর মানে নিজের স্বাস্থ্য ভালো থাকার জন্য সকল বিষয়ে সবসময় তারা আমাদের সাহায্য করে। মানে যাই প্রয়োজন চাওয়ার আগে আমরা পাওয়া যাই। এখানে প্রতিদিন ইফতার আয়োজন হচ্ছে 182 জনের। মানুষের দান ও ট্রাস্টের অর্থায়নে চলে এতিমখানার কার্যক্রম। নাম পরিচয় গোপন রেখে সহযোগিতা দিয়ে যাচ্ছেন অনেকে। ইফতার করার জন্য যে সামগ্রী সব কিছুই আমাদের এখান থেকে দেওয়া হয়। তো এই অর্থায়নটা আসে আমাদের যেই প্রাতিষ্ঠানিকভাবে যেই ডোনেশনটা হয়, দান অনুদান যারা দেয় তাদের অর্থায়ন থেকে, প্লাস হচ্ছে রোজার মাসটাকে কেন্দ্র করে দেখা যায় যে আমাদের কি মানে মাঝে মাঝে হচ্ছে আমাদের দাতা থাকে। মাগরিবের আজান শুরুর সঙ্গে পরম তৃপ্তিতে ইফতার শুরু করে শিশু কিশোররা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সশস্ত্র বাহিনীর ৮টি স্থাপনার নাম বদল করা হয়েছে, আরও ১৬টির নাম বদল প্রস্তাব করা হয়েছে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ সরকারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা সশস্ত্র বাহিনীর ৮টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম বদলে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিকালে প্রজ্ঞাপন জারি করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে নৌবাহিনীর ৩টি, বিমান বাহিনীর 3টি, সামরিক বাহিনী কমান্ড ও স্টাফ কলেজের 1টি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের 1টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনা রয়েছে। তার মধ্যে রয়েছে চট্টগ্রামে বানৌজা বঙ্গবন্ধুর নাম হয়েছে বানৌজা খালিদ বিন ওয়ালিদ, কক্সবাজারের বানৌজা শেখ হাসিনার নাম হয়েছে বানৌজা পেকুয়া, যশোরে বিএএফ একাডেমিতে বিএএফএ বঙ্গবন্ধু কমপ্লেক্সের নাম হয়েছে বিএএফএ কমপ্লেক্স। এছাড়া সেনাবাহিনীর 16টি সংস্থা, প্রতিষ্ঠান এবং স্থাপনার নাম পরিবর্তন করার জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। তার মধ্যে রয়েছে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেনানিবাসের নাম হবে যমুনা সেনানিবাস, কিশোরগঞ্জের বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাসের নতুন নাম হবে মিঠামইন সেনানিবাস, বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের নতুন নাম হবে বরিশাল সেনানিবাস। চট্টগ্রামের আমিন জুট মিল এলাকায় আগুনে পুড়ে গেছে শতাধিক দোকান ও ফলের গুদাম। দুপুরে হাটহাজারী সড়কের আমিন জুট মিলের সড়কের পাশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, দুপুরে আমিন জুট মিল এলাকায় সড়কের পাশে ফলের গুদাম থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 2.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। শেয়ার বাজারে দুর্নীতির বিরুদ্ধে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি চেয়ারম্যানের অবস্থানকে পূর্ণ সমর্থন জানিয়েছে ডিএসই, সিএসই, ডিবিএ সহ বাজার সংশ্লিষ্ট 7 প্রতিষ্ঠান। রবিবার সংস্থার কার্যালয়ে চলমান সংকট নিয়ে বৈঠক শেষে ডিএসই চেয়ারম্যান বলেন, অবরুদ্ধ করে দাবি আদায়ের ঘটনায় দেশি বিদেশি বিনিয়োগকারীদের কাছে নেতিবাচক বার্তা গেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসিতে চলমান সংকট নিয়ে আলোচনা করতে চেয়ারম্যানের সাথে দেখা করতে আসেন ডিএসই, সিএসই, ডিবিএ, সিডিবিএল সহ পুঁজিবাজার সংশ্লিষ্ট 7 সংস্থার প্রতিনিধিরা। নেতৃত্ব দেন ডিএসইর চেয়ারম্যান মমিনুল ইসলাম। প্রায় 2 ঘন্টার বেশি সময় বৈঠক শেষ করে তিনি বলেন, যে কোনো অনিয়মের বিরুদ্ধে শক্ত হাতে ব্যবস্থা নিতে কমিশনকে অনুরোধ করা হয়েছে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখার জন্য আমরা মার্কেট সংশ্লিষ্ট সবাই নিয়ন্ত্রণকারী সংস্থার সাথে আরও নিবিড়ভাবে কাজ করব। যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারা আইনি সহায়তা নিতে পারবেন জানিয়ে ডিএসইর পরিচালক বলেন, এক্ষেত্রে নিরপরাধ কোনো কর্মকর্তা যেন হয়রানির শিকার না হয়। এবং যে 16 জনের ক্ষেত্রে মামলা করা হয়েছে সেটা নিশ্চয়ই কমিশন বিচার বিবেচনা করে তাদের কোনো দোষ খুঁজে পেয়ে করেছেন, কিন্তু আমরা দাবি জানিয়েছি নির্দোষ কাউকে যেন সাজা দেওয়া না হয়। রোববার অনেক কর্মকর্তা কর্মচারী কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন। বাকিদের দ্রুত কাজে যোগ দেওয়ার আহ্বান বিএসইসি চেয়ারম্যানের। সবাইকে আহ্বান করছি চলে আসতে, কাজে যোগদান করতে, এবং আমরা কাজে যোগদান করলে আমরা সামনে যেভাবে কাজ করা সেভাবেই সামনে আগিয়ে যাব। এদিকে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে বিএসইসিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তৌহিদ রানা,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ধন্যবাদ সবাইকে।